নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, আর ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে ফাইনাল ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো কালকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের আমাদের ম্যাচ ছিল, যেই ম্যাচটা কিন্তু আমাদের জন্য জিততে হতোই। যদি কোনোভাবে ম্যাচের রেজাল্ট ড্র বা আমরা হেরে যেতাম, তাহলে কিন্তু আমাদের যেটা কোয়ালিফায়ার্সের পরবর্তী রাউন্ডে সুযোগ ছিল, সেই সুযোগ নষ্ট হতো। তো ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, তো ম্যাচের রেজাল্ট কিন্তু ড্র হয়েছে, 0-0 গোলে ম্যাচটা শেষ হয়েছে। কিন্তু ম্যাচ একদমই ভালো লাগেনি খুব একটা, আমার মাঠের মধ্যেই ছিলাম, সেখানে কয়েকজন প্লেয়ারের পারফরমেন্স ছাড়া কিন্তু আর বেশি কিছু বলার মতন ছিল না ম্যাচটা নিয়ে। তার মধ্যে প্রথম গুরপ্রীত সিং সান্ধু দুর্দান্ত বেশ কিছু সেভ করেছে, কিছু জায়গায় ভুল তার দিকেও দেখা যাচ্ছিল, কিন্তু সেইগুলো থেকে খুব একটা ডেঞ্জার ক্রিয়েট হয়নি, এবং অসাধারণ কিন্তু দুটো সেভ করতে আমরা দেখেছিলাম গুরপ্রীত সিং সান্ধুকে। আরও একজন প্লেয়ার যাকেই কিন্তু মাঠের মধ্যে দেখা যাচ্ছিল যে নিজের সেরাটা খেলার চেষ্টা করছে, বাকিদের খেলানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে আনোয়ার আলী। ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, যেখানেই বল সেখানেই আনোয়ার আলী, তার কাছে সুযোগ ছিল গোল করার, দুটো হেড রেখেছিল, অন টার্গেট হেড ছিল। ওভারঅল কিন্তু আনোয়ার আলীর জন্য দুর্দান্ত গেছে। আর বাদ বাকি যে প্লেয়ারদের নিয়ে কথা বলবো, নিখিল পূজারি কেন সুযোগ পায় সত্যি এখনও আমার জানা নেই, আর রাহুল ভেকে কেন তাকে সেন্টার ব্যাকে নিয়ে আসা হয় সেটাও আমার জানা নেই। এই দুটো জায়গা নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা। প্রথম ম্যাচে কিন্তু জয়গুপ্তা খুবই ভালো ফুটবল খেলেছে, যে প্রথম ম্যাচ সে খেলছে দেখে বোঝাই যায়নি। জয়গুপ্তা কিন্তু দুটো ভালো ভালো অ্যাটাক তৈরি করেছিল, একটা লিস্টন কোলাস ওকে ভালো বল দিয়েছিল, আরও একটা ভালো থ্রু বল বাড়িয়েছিল, সেখান থেকেও কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করে দিয়েছিল জয়গুপ্তা। তো জয়গুপ্তার জন্য কিন্তু প্রথম ম্যাচ খুব ভালো গেছে। ছাংতের যদি কথা বলি, ছাংতে চেষ্টা করছিল, কিন্তু সাপোর্ট পাওয়ার মতন কেউ ছিল না ছাংতের কাছে। আর মাঝমাঠটাকে কিন্তু একদম ইগোস্টি ম্যাচ শেষ করে দিয়েছিল অনিরুদ্ধ থাপা, সুরেশ সিং আর সাহালকে নামিয়ে। সাহালকে খুঁজে পাওয়া যায়নি, সাহাল মাঠের মধ্যে খেলছিল, তার চুলের কালার দেখে বুঝতে হচ্ছিল, বাদবাকি কিছু দেখা যাচ্ছিল না, মানে অতিরিক্ত খারাপ সাহাল খেলেছে। সাহালের জন্য একটা জঘন্য ম্যাচ গেছে। সেই জায়গায় কিন্তু ব্র্যান্ডনকে যদি প্রথম থেকে ব্যবহার করা যেত অনেক ভালো হতো, ব্র্যান্ডনকে সেখানে অনেক দেরিতে ব্যবহার করা হলো। আর থাপার কথা কি বলবো, থাপা চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ফিজিক্যালি সে পেরে উঠছিল না, সেটাই হচ্ছে মেন সমস্যা। সেই জায়গায় জিকসানকে চাইছিলাম, জিকসানকেও সেখানে রাখা হয়নি। আর সুরেশ, সেও চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করেও আহামরি কিছু করতে পারেনি। লিস্টন কোলাসও চেষ্টা করছিল অ্যাটাক তৈরি করার, কিন্তু সেখান থেকেও গোলের মুখ খোলেনি। একটা ভালো লিস্টন কিন্তু ক্রস করেছিল, সেখান থেকে ডিফেন্ডার কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল, তা না হলেই কিন্তু সেখানে সুনীল ছেত্রী ছিল। আর সুনীল ছেত্রীও যে আহামরি কিছু সুযোগ পেয়েছিল সেরকম নয়, সুযোগ তৈরিই হয়নি। আমরা যদি ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলেই বোঝা যাবে, আমরা কিন্তু টোটাল 15টা শট রেখেছিলাম, তার মধ্যে শট অন টার্গেট 3টে, তার মধ্যে 2টো হেড রেখেছিল সেখানে আমাদের আনোয়ার আলী, আর একটা আমরা অন টার্গেট শট রাখতে পেরেছিলাম। গোলের সামনে থেকে বল নিয়ে প্লেয়াররা চলে যাচ্ছে, সেখান থেকে গোল করতে পারছে না, আর কি বলবো। আর শেষের দিকে রহিম আলী একদম সহজ সুযোগ, সেখান থেকে গোল করতে পারলো না, কিন্তু রহিম আলী নামার পর কিছুটা হলেও ছটফট করেছে, অ্যাটাকটা দেখতে ভালো লাগছিল। ব্র্যান্ডন নামার পরও কিন্তু অ্যাটাকটা দেখতে ভালো লাগছিল, কিন্তু ওভারঅল খেলা হতাশাজনক খেলা লাগলো। অত দর্শক, অত সমর্থকের মাঝখানে এরকম খেলা, কিছু বলার নেই। আর যাই হোক, ক্যাপ্টেনের জন্য একটু হলেও খারাপ লাগছিল, যদি গোল করতে পারতো, দল যদি জিততে পারতো তাহলে কিন্তু আরও ভালো হতো, কিন্তু শেষ ম্যাচে আমাদের প্লেয়াররা পারলো না, এটা কিছু বলার নেই। আর কোচকে নিয়ে কি বলবো, বলার মতন কিছু নেই। কোচ এখনও আশা করে কাতারে গিয়ে কাতারকে হারিয়ে আসবে, কিছু বলার নেই। এরকম কোচিং আর দরকার নেই, ইগোস্টি ম্যাচকে এক্ষুনি বিদায় করা দরকার। অনেক ভালো ভালো কোচ রয়েছে, আইএসএল থেকে যদি মানালোর মতন কোচকে তুলতে পারে ভারতীয় জাতীয় দল, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভারতীয় ফুটবলের জন্য হবে। আর কালকে মাঠের মধ্যে গিয়ে ছোট থেকে বড় সমর্থক ছিল, যারা দলের জন্য, দেশের জন্য সাপোর্ট করতে এসেছিলো, তারপরে এরকম রেজাল্ট। মাঠের মধ্যে সব সময় কিন্তু সাপোর্টাররা চিল্লে গেছে যে যা হোক করে আমাদের জিততে হবে, তাও আমরা পারলাম না। আর কি বলবো, কিছু বলার নেই। তো ম্যাচ এরকমই কিন্তু কালকে হয়েছে।
এরপর যদি আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে মাধি তালালের পরিবর্তে কিন্তু একজন প্লেয়ারকে নিতে চাইছে পাঞ্জাব এফসি। তো সেই প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার জেরেমি মানজারো। তো জেরেমি মানজারো কিন্তু এই সিজনে খুব ভালো ফুটবল খেলতে তার কাছ থেকে দেখা গেছে, বেশ কিছু ভালো ভালো সেট পিস থেকে গোল করেছে, 5টা গোল 1টা অ্যাসিস্ট করতে দেখা গেছে আইএসএলে। আর ওভারঅল কিন্তু প্রথম বছরে জেরেমি মানজারো যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। জামশেদপুরের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, মার্কেট ভ্যালু মাত্র 80 লাখ টাকা। তো তাকে কিন্তু পাঞ্জাব এফসি নিতে চাইছে মাধি তালালের পরিবর্তে, কারণ মাধি তালালও অ্যাটাকিং মিডিওতে খেলছিল, ফ্রান্সের প্লেয়ার, দুজনই ফ্রান্সের প্লেয়ার। তো সেক্ষেত্রে সেই জায়গাতে চাইছে পাঞ্জাব এফসি। এবার পাঞ্জাব এফসি চাইলেও যে এই ডিলটা ডান হবে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ তার কাছে রীতিমতন বিদেশি ক্লাবের অফারের সাথে সাথে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট অফারও রয়েছে জেরেমি মানজারোর কাছে। কিন্তু পাঞ্জাব যে কোনো মূল্যে এই জেরেমি মানজারোকে তুলতে চাইছে মাধি তালালের পরিবর্তে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা ডান করতে পারে কিনা পাঞ্জাব এফসি। তো এরপরে যদি আমরা কথা বলি সরাসরি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলের কিন্তু আজকে ম্যাচ রয়েছে আন্ডার 17-এর ম্যাচ, এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটা হতে চলেছে ফাইনাল ম্যাচ। তো ফাইনাল সবসময় একটা চাপের ম্যাচ তো হয়ই, তার মধ্যে যদি অপোনেন্ট থাকে পাঞ্জাব, কারণ এই কিছুদিন আগে পাঞ্জাবের কাছেই কিন্তু ইস্টবেঙ্গলকে ফাইনাল ম্যাচে হারতে হয়েছিল। তো আজকে আবারও কিন্তু সেই পাঞ্জাবের সঙ্গে খেলা আন্ডার 17-এর ম্যাচ। দেবজিৎ তো দুর্দান্ত ফর্মে রয়েছে, বাদবাকি দীপুর কথাও বলতে হয়, সেও ভালো ফুটবল খেলছে, গুণরাজ দুর্দান্ত ফুটবল খেলছে, বেশ কিছু প্লেয়ার কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে এই আন্ডার 17 দলে। তো সেক্ষেত্রে ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা 6টা থেকে হবে, 5:30 থেকে কিন্তু লাইভ শুরু হয়ে যাবে। আর মোটামুটি ইচ্ছা তো রয়েছে সবাই মিলে একসাথে লাইভ দেখার, তার জন্য অবশ্যই তোমরা ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। সবাই মিলে একসাথে ম্যাচ দেখার তো ইচ্ছা রয়েছে, আর তোমাদের ম্যাচ দেখার তো ব্যবস্থা যেরকম করে দিই সেরকম করে দেবো, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইবটা করে নিও, তাহলেই কিন্তু সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে। আর ফাইনাল ম্যাচ বলে কথা, স্কোর লাইন প্রেডিকশান কিন্তু সকলে করে যেও, যারা যারা ভিডিও দেখছো। আজকে ম্যাচের রেজাল্ট কী হতে পারে কমেন্টে জানিও, যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই মনে করে কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।